হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কেমিস্ট্রি চ্যাপ্টার 2, হ্যাঁ, প্রতীক, যোজনী এবং সংকেত। আচ্ছা, প্রতীক বলতে কি বোঝায়? মৌলের রাসায়নিক নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলবো। হ্যাঁ, মৌলের পর্যায় সারণীতে মৌল কতটি রয়েছে? 118টি। 118টি মৌলের ইংরেজি নাম রয়েছে। এই ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলবো। হ্যাঁ, যেরকম হাইড্রোজেনের প্রতীক কি? H। হাইড্রোজেন এর প্রতীক হচ্ছে H। নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N। ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে Ca। পটাশিয়ামের প্রতীক কি? K। আচ্ছা, এগুলোর হচ্ছে ইংরেজি নাম প্রতীক লেখা হয় ইংরেজি নাম দিয়ে, তবে কিছু কিছু প্রতীক আছে যা ল্যাটিন নাম দিয়ে শুরু হয়। যেরকম পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। হ্যাঁ, কপার, তারপরে হচ্ছে আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নিউট্রিয়াম। ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক, এবং কিছু কিছু মৌলের ল্যাটিন নাম আমাদের মনে রাখা দরকার। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নিউট্রিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। আচ্ছা, এরপর দেখবো যোজনী। যোজনী হচ্ছে একটা মৌল আর একটা মৌলের সাথে বা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা বলবো যোজনী। হ্যাঁ, যেরকম ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। ক্যালসিয়াম একযোজী মৌল দুটাকে ধারণ করতে পারে। তারপর হচ্ছে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। পটাশিয়ামের যোজনী হচ্ছে অন। হাইড্রোজেন এর যোজনী হচ্ছে অন। নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। সোডিয়ামের যোজনী হচ্ছে 1। আচ্ছা, একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা বলবো যোজনী। যার যোজনী তত, সে ততটি মৌলকে ধারণ করতে পারবে বা ততটি মৌলের সাথে যুক্ত হতে পারবে। আচ্ছা, এই যে সোডিয়ামের যোজনী 1 বললাম, নাইট্রোজেনের যোজনী 3 বললাম এবং হাইড্রোজেনের যোজনী 1 বললাম, পটাশিয়ামের যোজনী 1 বললাম। এটা কিভাবে আসে? এটা আসে ইলেকট্রন বিন্যাস থেকে। আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে তাকালে দেখতে পাবো এখানে কি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1 স্কয়ার 2 স্কয়ার 2p টু দি পাওয়ার 4। এর অরবিটাল হচ্ছে 1টি। পি এর অরবিটাল হচ্ছে 3টি। px py pz, 2s 2px 2py 2pz। ইলেকট্রন প্রথমে একটি করে ঢুকে। আচ্ছা, এসে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে 2টা ঢুকবে। পিতে আছে 4টা। একটা করে প্রথমে ঢুকবে, আরো একটা এক্সট্রা আছে যা প্রথম ঘরে আসবে। বিজোড় বা অযুগ্ম ইলেকট্রনকে আমরা বলবো যোজনী সংখ্যা। এখানে অক্সিজেনের বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তাই অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এবং অক্সিজেন দুটি মৌলকে ধারণ করতে পারবে বা দুটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। পানি এর সংকেত হচ্ছে H2O। H2O এই পানির সংকেত কিভাবে আসে? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অক্সিজেন দ্বিযোজী মৌল এবং এটি একযোজী মৌল দুটিকে ধারণ করতে পারে, তাই অক্সিজেন একটি এবং হাইড্রোজেন দুটি মিলে পানি তৈরি হয়। তারপর দেখবো আমরা কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 1। ম্যাগনেসিয়াম দ্বিযোজী মৌল, তাই সে একযোজী মৌল দুটা ধারণ করতে পারবে। এরপর দেখবো কিছু কিছু মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আচ্ছা, কি কি? নাইট্রোজেন, কার্বন হচ্ছে 2 4, আয়রন হচ্ছে 2 3, সালফার 2 4 6,
ফসফরাস 3 5 কপার 1 2 ইত্যাদি। এরকম কিছু মৌল হচ্ছে একের অধিক যোজনী প্রদর্শন করে বা একের অধিক মৌল ধারণ করার ক্ষমতা রাখে। একটু তাকাই আমরা, কি লিখবো? কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1 স্কয়ার 2 স্কয়ার 2 3 স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, আমরা হুন্ডের নীতি অনুযায়ী একটু ভাঙবো। 2s 2px 2py 2pz। আচ্ছা, প্রথমে একটা করে ইলেকট্রন যাবে। এখানে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। কার্বনের স্বাভাবিক অবস্থায় যোজনী হচ্ছে 2, কিন্তু কার্বনকে যখন আমরা আরো তাপ দিব বা উত্তেজিত অবস্থায় আনবো তখন কার্বনের যোজনী হয়ে যাবে 4। কিভাবে কার্বনকে উত্তেজিত করব? হ্যাঁ, উত্তেজিত করার ফলে যে 2s যে জোড় অবস্থা আছে না, এই জোড় অবস্থার ইলেকট্রন সংখ্যা ভেঙে যাবে। ভেঙে গিয়ে যে 2pz, এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরে ইলেকট্রন এসে পরিপূর্ণ লাভ করবে। আচ্ছা, উত্তেজিত অবস্থায় কি হবে? 2s একটা ইলেকট্রন থাকবে, আর একটা ইলেকট্রন বের হয়ে আসবে। বের হয়ে কোথায় যাবে? 2pz এ যাবে। এখানে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? 4টি। তাই এই কার্বনের এই অবস্থায় যোজনী হচ্ছে 4। হ্যাঁ, সব থেকে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সালফার। সালফারের যোজনী হচ্ছে 2 4 এবং 6। কিভাবে আসে একটু দেখি। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1 স্কয়ার 2 স্কয়ার 2p পাওয়ার 4 3s স্কয়ার 3p পাওয়ার 4। আচ্ছা, হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করব। 3s 3px 3py 3pz। এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। দুটা প্রবেশ করবে। পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হয়েছে 4টি। প্রথমে একটি করে প্রবেশ করবে। আরো একটা ইলেকট্রন আছে না, যা প্রথম অরবিটালে আসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে বিজোড় অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি? 2টি। তাই সালফারের স্বাভাবিক অবস্থায় যোজনী হচ্ছে 2। সালফারকে আমরা আরো তাপ দেব বা আরো উত্তেজিত অবস্থায় আনবো। উত্তেজিত করলে বা তাপ দিলে কি হবে? এরপরে কি আছে? 3s 3p 3pর পর কি লুকায়িত আছে বলতো? 3d না? আচ্ছা, আমরা d কোথা থেকে পাই? 3d। 3d হতে গেলে d এর জন্য কত লাগবে? l ইকুয়াল টু 2 না? আচ্ছা, এখানে এই যে 3, এই 3 দিয়ে কি বোঝায়? প্রধান কক্ষপথ সংখ্যা। তার মানে কি n ইকুয়াল টু 3। n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে n ইকুয়াল টু কি পাবো? n ইকুয়াল টু পাবো 0 on 2। 0 এর জন্য হচ্ছে s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল এবং 2 এর জন্য d অরবিটাল। তাহলে 3d, d শুরু হয় কোথা থেকে? তৃতীয় কক্ষপথ থেকে। হ্যাঁ, তাহলে 3s 3p এর পরে লুকায়িত আছে কি? 3d অবশ্যই। যদি 3p সম্পূর্ণ হতো তারপরে ইলেকট্রন কোথায় যাইতো? 3d তে যাইতো। তাহলে এখানে লুকায়িত আছে কি? 3d। d অরবিটাল কতটি? d অরবিটাল রয়েছে 5টি। 1 2 3 4 5। 5টা অরবিটাল কি কি? dxy, হুম, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, যা সম্পূর্ণ ফাঁকা অবস্থায় রয়েছে। আমাদের ইলেকট্রন p পরিপূর্ণ হয়নি, এজন্য d তো যায়নি। যদি p পরিপূর্ণ হতো তাহলে d তে যাইতো। আচ্ছা, সালফারকে যখন আমরা উত্তেজিত করব, সালফার কি হবে? সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন অবস্থায় থাকার প্রবণতা প্রদর্শন করবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো তো
এই যে 3p(x) এটা কি জোড় অবস্থা আছে না, এটাকে সে ভাঙতে চাবে। যখন আমরা সালফারকে প্রথম অবস্থায় উত্তেজিত করব, এই 3p(x) ভেঙে কোথায় আসবে, 3d তে যাবে। হ্যাঁ, একটা ইলেকট্রন আসবে এখানে। থ্রি এস 3p(x), 3p(y), 3p(z). dxy 3p(x) এর জোড় ইলেকট্রন ভেঙে কোথায় যাবে, dxy তে আসবে। এখন দেখো তো এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি রয়েছে, 4টি না, 1 2 3 4। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজনী হিসাবে চিনি। এখানে যোজনী কত, যোজনী হচ্ছে 4। হ্যাঁ, আচ্ছা, এই সালফারকে আমরা আরো উত্তেজিত করব বা আরো হিট দেব। কেন হিট দেব, এই যে 3s জোড় অবস্থা আছে না, এই জোড় ইলেকট্রনকেও আমরা ভাঙবো, কেননা আমাদের পরবর্তী ডি এর আরো ঘর ফাঁকা আছে। ফাঁকা থাকলে তাকে জোড় রাখার তো কোনো কারণ নেই, ভাঙলে আমরা কি করব, অযুগ্ম অবস্থায় আনবো। সালফারকে কি করব, আবার উত্তেজিত অবস্থায় করব, ডাবল হিট দেব। ডাবল হিট দেওয়ার কারণে কি হবে, 3s টা ভেঙে যাবে। px, py, pz। ডি তে কয়টা ইলেকট্রন যাবে, দুটা ইলেকট্রন যাবে। এই অবস্থায় অযুগ্ম ইলেকট্রন কতটি, 1 2 3 4 5 6। তাহলে এখানে সালফারের যোজনী হচ্ছে 6। সব থেকে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সালফার 2 4 6। এভাবে বাকি মৌলগুলোরও যোজনী বের করা সম্ভব। এরপর দেখবো সংকেত। সংকেত হচ্ছে অণু বা যৌগের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো সংকেত। প্রতীক কি বলছি, মৌলের সংক্ষিপ্ত রূপকে আমরা বলছি প্রতীক, আর সংকেত হচ্ছে অণু বা যৌগের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো সংকেত। অণু সংক্ষিপ্ত রূপ কি, যেরকম কি লিখি, ক্লোরিন 2 লিখি, তো নাইট্রোজেন কি লিখি, 2 লিখি, তারপরে কি লিখি, O2 লিখি, ক্লোরিন 2 লিখি, সালফার 2 লিখি, এগুলা কি অণু না। আচ্ছা, অণু হচ্ছে মৌলের একাধিককে আমরা বলবো অণু। হ্যাঁ, আচ্ছা, এখানে কয়টা ফ্লোরিন আছে, দুটা, নাইট্রোজেন দুটা আছে, অক্সিজেন দুটা আছে, ক্লোরিন দুটা আছে, সালফার দুটা আছে। তারপর কি লিখতে পারি, আচ্ছা, এগুলা হচ্ছে অণু, অণুর সংকেত। এরপর দেখবো কি, যৌগের সংকেত। এক বা একাধিক পরমাণু বা মৌল গুচ্ছকে আমরা বলবো যৌগ। যৌগের রাসায়নিক নামের লিখিত রূপকে বলবো সংকেত। যেরকম কি, সালফিউরিক অ্যাসিড H2SO4, এর রাসায়নিক নাম কি, সালফিউরিক অ্যাসিড, আর লিখিত রূপ কি, H2SO4, এর লিখিত রূপের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো সংকেত। আচ্ছা, তারপর কি বলতে পারি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড। এখানে কি সোডিয়াম এবং ক্লোরিন নিয়ে এর যৌগ গঠিত হয়েছে, এখানে সোডিয়াম এবং হাইড্রোক্সাইড নিয়ে তৈরি হয়েছে, এখানে অ্যালুমিনিয়াম এবং ট্রাইক্লোরাইড নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এই যে মৌলগুলো তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কিভাবে তৈরি হয়েছে, এখানে বোঝাচ্ছে যে অ্যালুমিনিয়াম একটি রয়েছে এবং ক্লোরিন কটা রয়েছে, 3টা রয়েছে। এই যে 1 এবং 3 এগুলো পরমাণু সংখ্যা নির্দেশ করে।
আমরা কি জানছি একটু আগে যে যোজনী হচ্ছে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা বলবো যোজনী। এই যে অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে বা 3টা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা প্রদর্শন করতেছে, তার মানে কি অ্যালুমিনিয়ামের যোজনী 3। অ্যালুমিনিয়ামের যোজনী যে 3 আসে এটা কিভাবে আসে? ইলেকট্রন বিন্যাস করে আসে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করে দেখি। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। হ্যাঁ, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার 2p পাওয়ার কত? 6। হ্যাঁ, তারপরে 3s স্কয়ার 3p পাওয়ার 1। এই যে সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, 3টা ইলেকট্রন অ্যালুমিনিয়াম ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়নে পরিণত হয়। কিসে পরিণত হয়? অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়নে পরিণত হয়। যার কারণে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 এবং অ্যালুমিনিয়াম 3 একযোজী 3টা মৌলকে ধারণ করতে পারে। আচ্ছা, এরপর লিখছি কি সোডিয়াম ক্লোরাইড। কি লিখছি? সোডিয়াম ক্লোরাইড। এখানে হচ্ছে সোডিয়ামের যোজনী 1 এবং ক্লোরিনের যোজনীও 1। হ্যাঁ, এক যোজী হলে সে একটা হাত দিয়ে একটা গোলককে ধারণ করতে পারবে। সোডিয়াম এবং ক্লোরিন এরা পরস্পর একটা হাত দিয়ে একটাকেই ধরতে পারবে। তারপর কি লিখি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া এখানে কি বোঝাচ্ছি যে নাইট্রোজেন একটি রয়েছে এবং হাইড্রোজেন 3টি রয়েছে। একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনকে ধারণ করতে পারে, কেননা হাইড্রোজেনের যোজনী 1 এবং নাইট্রোজেনের যোজনী 3। আচ্ছা, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। ইলেকট্রন বিন্যাস করি। 1 স্কয়ার 2 স্কয়ার 2p পাওয়ার কত? কিউব। আচ্ছা, এই যে পি অরবিটাল যখন আমরা ভাঙবো উল্টের নীতি অনুসারে, তারপরে দেখো তো পি এক্স পি ওয়াই পি জেড একটা করে ইলেকট্রন যাবে না? অযুগ্ম বিজোড় অবস্থা আছে। 2s কি পরিপূর্ণ তো? আচ্ছা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলবো? যোজনী। তাহলে নাইট্রোজেনের যোজনী কত? 3, যা একযোজী মৌল 3টাকে ধারণ করতে পারবে। এরপর দেখবো যৌগমূলক। যৌগমূলক বলতে কি বোঝায়? এক বা একাধিক পরমাণু গুচ্ছ একত্রে মিলিত হয়ে একটা মাত্র সিঙ্গেল আয়ন বা পরমাণুর মতো আচরণ করে, এরকম কিছু যৌগকে আমরা বলবো মূলক, যৌগমূলক। হ্যাঁ, আচ্ছা, আবার বলি, এক বা একাধিক পরমাণু গুচ্ছ একত্রে মিলিত হয়ে একটি মাত্র সিঙ্গেল আয়নের মতো আচরণ করবে, এরকম পরমাণু গুচ্ছকে আমরা বলবো যৌগমূলক। আচ্ছা, এক্সাম্পল হিসেবে কি দেখবো? কার্বনেট CO3 2 মাইনাস, তারপর কি সালফেট, হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন সালফেট, অ্যামোনিয়াম প্লাস, তারপর কি ফসফোনিয়াম প্লাস, তারপর হাইড্রোক্সাইড। হ্যাঁ, এগুলা কি যৌগমূলক। এখানে কার্বনেট কয়টা পরমাণু গুচ্ছ আছে? 2টা। হ্যাঁ, মোট পরমাণু আছে 4টা, তবে মৌল কি কি আছে? কার্বন এবং অক্সিজেন। কার্বন আছে 1টি এবং অক্সিজেন আছে কয়টি? 3টি। হ্যাঁ, তো এই যে 4টা পরমাণু গুচ্ছ একত্রে মিলিত হয়ে একটি মাত্র সিঙ্গেল আয়নের মতো আচরণ করতেছে, যার নাম আমরা বলবো কার্বনেট। এর যোজনী হচ্ছে 2। যোজনী কি? 2। যৌগমূলকের ক্ষেত্রে যে চার্জ আছে, হ্যাঁ, মাথার উপর যে আয়নটা থাকে এটাকে আমরা চার্জ বলবো। এই যে চার্জটা চিহ্নবিহীন সংখ্যাটাকে আমরা যোজনী বলবো। হ্যাঁ, চিহ্নবিহীন। এটা চার্জ কত বা আধান কত? চার্জ হচ্ছে -2, যোজনী হচ্ছে 2, মানে চিহ্নবিহীন সংখ্যাটাকে আমরা বলবো যোজনী। সালফেট এর যোজনী হচ্ছে 2। হাইড্রোজেন কার্বনেট এর যোজনী হচ্ছে 1, আবার হাইড্রোজেন সালফেট এর যোজনী 1। অ্যামোনিয়াম প্লাস এর যোজনী হচ্ছে 1। হ্যাঁ, আমরা চিহ্নবিহীন সংখ্যাটাকে বলবো যোজনী এবং চিহ্ন সহ সংখ্যাটাকে বলবো চার্জ। এগুলো হচ্ছে যৌগমূলক।